আজকের আলোচনায় আমরা একটা বিশেষ বই নিয়ে কথা বলবো। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের লেখা ভালোবাসায় বাড়ানো হাত, ৭১-এর বিশ্বজনীন সমর্থন। এই বইটা ধরে আমরা একটু গভীরে যাব, দেখব ৭১ সালে মানে আমাদের মুক্তিযুদ্ধের সময় বিশ্বের বিভিন্ন দেশের শিল্পী, লেখক, বুদ্ধিজীবীরা কিভাবে বাংলাদেশকে সমর্থন জুগিয়েছিলেন। এমন অনেক গল্প আছে এখানে, যা হয়তো আমরা সেভাবে জানি না বা হয়তো একটু কম জানি। আমাদের চেষ্টা থাকবে বইটার মূল নির্যাসটা তুলে আনা। বইটা শুরুই হয় খুব মন ছুঁয়ে যাওয়া একটা বিষয় দিয়ে। লেখক ভূমিকাতেই একটা স্বপ্নের কথা বলেছেন। আচ্ছা, কি স্বপ্ন? তার একটা স্বপ্ন ছিল স্বাধীনতার পর ঢাকা স্টেডিয়ামে একটা বড় কনসার্ট হবে। সেখানে রবিশঙ্কর থাকবেন, জর্জ হ্যারিসন, বব ডিলান, লতা মঙ্গেশকর, বিশ্বনন্দিত শিল্পীরা সবাই আসবেন। ওহ, দারুণ তো। কিন্তু সেই স্বপ্নটা আর পূরণ হয়নি। তো এই যে একটা অপূর্ণতা, কিছুটা আক্ষেপ, মনে হয় এটাই বইটা লেখার পেছনে একটা বড় কারণ। এই অপূর্ণ স্বপ্নের কথা দিয়েই তাহলে শুরু। এটা যেন পুরো বইয়ের একটা মুড সেট করে দেয়, তাই না? একদম। আর এখানেই তো সেই ব্যাপারটা আসে। মার্কিন সরকার তো তখন পাকিস্তানের পক্ষে ছিল। হ্যাঁ, সরকারি নীতি ছিল তাই। কিন্তু সেই মার্কিন দেশেরই শিল্পী, সাহিত্যিক, সাধারণ মানুষ, তারা কিন্তু বাংলাদেশের পক্ষেই দাঁড়িয়েছিলেন। ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের কনসার্ট ফর বাংলাদেশের কথা তো আমরা কমবেশি সবাই জানি। জানি, অবশ্যই জানি। কিন্তু এই বই কি শুধু এই কনসার্টের কথাই বলে, নাকি আরও গভীরে যায়? না, শুধু ওই কনসার্টে আটকে নেই, লেখক আরও অনেক গভীরে গেছেন। আসলে এটা শুধু কিছু তথ্য এক জায়গায় করা নয়। লেখক এটাকে দেখছেন ইতিহাসের প্রতি একটা দায়িত্ববোধ থেকে, একটা দায় শোধ করার মতো করে। তিনি দেখিয়েছেন এই যে বাইরের বন্ধুরা, তারা শুধু মুখে সমর্থন জানাননি। আচ্ছা। তারা কিন্তু সশীতাপ তহবিল সংগ্রহ করেছেন, নানা রকম অনুষ্ঠানের আয়োজন করেছেন, এমনকি ছবি এঁকে বিক্রি পর্যন্ত করেছেন। সত্যি, ছবি এঁকেও? হ্যাঁ, আর এই সব কিছুর উদ্দেশ্য ছিল একটাই, যুদ্ধবিধ্বস্ত মানুষের, বিশেষ করে শিশুদের সাহায্য করা। এখানেই লেখক একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন, যে এই যে এত ভালোবাসা, এত সমর্থন পেলাম আমরা, সেটাকে মনে রাখার জন্য, স্মরণীয় করে রাখার জন্য আমরা কি যথেষ্ট করেছি, বা আদৌ কিছু করেছি কি? এই আক্ষেপটা, এই প্রশ্নটা পুরো বইটা জুড়েই কিন্তু পাওয়া যায়। হ্যাঁ, এই দায়বদ্ধতার প্রশ্নটা আসলেই খুব ভাবায়। আর বইটাতে শুধু এই পরিচিত ঘটনাগুলোই নয়, আরও অনেক অজানা বা অল্প জানা কথাও তো আছে। ঠিক, অনেক ঘটনা আছে যা হয়তো আমরা সেভাবে জানিই না। যেমন ধরুন, লন্ডনের ওভাল ক্রিকেট গ্রাউন্ডে একটা কনসার্ট হয়েছিল, গুড বাই সামার। ওভালে? ক্রিকেট মাঠে? হ্যাঁ। কিংবা ধরুন, আর্জেন্টিনার লেখিকা ভিক্টোরিয়া ওকাম্পো বা হোর্হে লুইস বোরহেসের মতো সাহিত্যিকদের অবদানের কথা অনেকেই হয়তো জানেন না। তাই তো, আর্জেন্টিনা থেকেও সমর্থন ছিল। এমনকি রুশ কবি আন্দ্রে ভজনেসেন্সকি বা ধরুন অস্কারজয়ী অভিনেত্রী গ্লেন্ডা জ্যাকসন, তাদের কথাও জানা যায়। লেখক খুব ছোট ছোট সূত্র ধরে, যাকে বলে সাংবাদিকতার দক্ষতায়, দীর্ঘ অনুসন্ধান চালিয়েছেন। প্রথম আলোর সম্পাদক হিসেবে তার এই সাংবাদিক সুলভ অনুসন্ধানে মনটা তো এখানে খুবই স্পষ্ট। ছোট সূত্র ধরে গভীরে যাওয়া। একদম। এটাই বইটাকে এত নির্ভরযোগ্য করে তুলেছে। তিনি শুধু বইপত্র বা পত্রিকার রিপোর্টের ওপর ভরসা করেননি। অনেকের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছেন, যোগাযোগ করেছেন, চিঠি চালাচালি করে তথ্য যাচাই করেছেন, আর প্রতিটি তথ্যের সূত্র উল্লেখ করেছেন যত্ন করে। এটা খুব জরুরি। আর দেখুন, এই বইটা কিন্তু শুধু ৭১-এর গল্প নয়, এটা আসলে দেখায় যে কঠিন সময়ে, যখন রাষ্ট্রীয় বা রাজনৈতিক হিসাব নিকাশ একদিকে যায়, তখনও কিভাবে বিশ্বের বিবেকবান মানুষেরা স্রোতের বিরুদ্ধে দাঁড়ান, মানবতার পক্ষে কথা বলেন। ঠিক, যেমনটা ভিয়েতনাম যুদ্ধের সময়ও দেখা গেছে। হ্যাঁ, বা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়। এমনকি হয়তো এই সময়ের নানা ঘটনাতেও আমরা এর মিল খুঁজে পাব। বইয়ের শেষের দিকে যে পরিশিষ্ট অংশটা আছে, সেটাও খুব গুরুত্বপূর্ণ। ওখানে কি আছে? ওখানে পণ্ডিত রবিশঙ্করের স্মৃতিচারণা আছে, কনসার্ট ফর বাংলাদেশের একটা ধারাবর্ণনা আছে, আর কিছু দুর্লভ ছবিও দেওয়া হয়েছে। এগুলো সেই সময়টাকে অনুভব করতে খুব সাহায্য করে। তথ্য, যুক্তি, অনুসন্ধান তো আছেই, কিন্তু এর পাশাপাশি আবেগটাও এই বইয়ের একটা বড় শক্তি, তাই না? অবশ্যই। লেখক নিজেই তো সেটা বলেছেন। যেমন কলকাতার রবীন্দ্র সদনের একটা ঘটনার কথা আছে। শিল্পী সুচিত্রা মিত্র অশ্রুজল চোখে গাইছেন আমার সোনার বাংলা।
হ্যাঁ, ওই অংশটা পড়ার সময় গায়ে কাটা দেয়। এই আবেগগুলোই তো আসলে ৭১-এর সেই সময়টাকে আমাদের কাছে জীবন্ত করে তোলে। নিঃসন্দেহে। এক কথায় বললে, ভালোবাসায় বাড়ানো হাত শুধু তথ্যের সংকলন নয়, এটা ৭১-এর সেই উত্তাল সময়ে আমরা যে নিঃস্বার্থ আন্তর্জাতিক ভালোবাসা পেয়েছিলাম তারই একটা আবেগঘন দলিল। আর একই সাথে ইতিহাসের প্রতি আমাদের যে একটা কর্তব্য আছে সেই কথাটা মনে করিয়ে দেয়। আলোচনাটা শেষ করতে গিয়ে একটা প্রশ্ন মনে আসছে, এই যে এত ভালোবাসা, এত সমর্থন, যার অনেকটা হয়তো আমরা আনুষ্ঠানিকভাবে স্বীকার করতে পারিনি বা সময়ের সাথে সাথে কিছুটা ভুলেও গেছি, লেখকের ব্যক্তিগত স্বপ্নের মতো হয়তো অনেক সম্মিলিত স্বপ্নও অপূর্ণ রয়ে গেছে। তো সময়ের স্রোতে এই না বলা কৃতজ্ঞতা, এই অপূর্ণতাগুলো কি কেবলই হারিয়ে যায়, নাকি এগুলো অন্য কোনো রূপে হয়তো আমাদের সমষ্টিগত স্মৃতিতে বা ইতিহাসে ঠিকই বেঁচে থাকে? এটা নিয়ে হয়তো আরও ভাবা যেতে পারে। ঠিক, এটা একটা ভাবনার বিষয়।